মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামের সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমেই তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনে রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধ্যেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও হাকিমপুরের হাকিনী। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ, গল্পটির কলমে সুরজিৎ ঘোষ, প্রধান চরিত্রে তারানাথ ও সুধাময়। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও হাকিমপুরের হাকিনী। ঠাকুরমশাই, ভেতরে আসবো? আমি আর কিশোরী যখন ঠাকুরমশাইয়ের বাড়ির সদর দরজার সামনে এসে উপস্থিত হলাম, ততক্ষণে অপরাহ্নের শেষ আলোটুকুও বুঝে গিয়ে পাতলা ফিনফিনে কাপড়ের মতো অন্ধকার নেমে এসেছে চারিদিক জুড়ে। ঠাকুরমশাইয়ের বাড়ির সদর দরজা আজ ভেতর থেকে বন্ধ না থাকার কারণে দরজার পাল্লার ফাঁকা অংশ দিয়ে মুখ বাড়িয়ে কিশোরী জিজ্ঞাসা করল কথাগুলো। কিশোরীকে দেখতে পাওয়া মাত্রই ঠাকুরমশাই গাম্ভীর্যপূর্ণ স্বরে হাসতে হাসতে বলে উঠলেন, আরে আরে কিশোরী যে, এসো এসো, ভেতরে ঢুকে এসো। বাইরে দাঁড়িয়ে থেকে অনুমতি নেওয়ার কি প্রয়োজন আছে? হ্যাঁ, কিশোরী আর আমরা দুজনে মিলে এরপর মন্থর গতিতে প্রবেশ করলাম ঠাকুরমশাইয়ের বাড়ির অন্দরে। সদরের চৌকাঠ পেরিয়ে বাড়ির ভেতর ঢুকে আসতেই দেখলাম ঠাকুরমশাই দাওয়ার ওপর রাখা তক্তপোষে বসে বেশ আরাম করে গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে তামাক সেবন করছেন। এমন আচমকা হুট করে আমরা তার বাড়িতে গিয়ে উপস্থিত হওয়ায় তিনি যে বেশ আনন্দিত হয়েছেন তা বিলক্ষণ বুঝতে পারলাম তার চোখ মুখের ঝলমলে অভিব্যক্তি দেখে। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে এরপর বললেন, এসো এসো, উপরে উঠে এসো দেখি। ঠাকুরমশাই এবার রান্নাঘরের দিকে মুখ করে তার কন্যা চারির উদ্দেশ্যে বললেন, চারি, ওমা চারি, তাড়াতাড়ি একবার বাইরে বেরিয়ে এসে দেখ,
কারা এসেছে আজকে? পিতার নির্দেশে রান্নাঘরের ভেতর থেকে কাপড়ের আঁচলে ভিজে হাত মুছতে মুছতে বাইরে বেরিয়ে এলো তার কন্যা চারি। চারি যেমন ফুটফুটে দেখতে, তেমনি তার মিষ্টি স্বভাব। মাথার লম্বা চুল বিনুনি করে বাঁধা রয়েছে দুই পাশে। চওড়া কপালে দুই ভুরুর মাঝখানে একখানি ছোট্ট কালো টিপ বিদ্যমান। পরনে তার ডোরাকাটা লাল সুতির শাড়ি। চারি হাসতে হাসতে আমাদের দিকে এগিয়ে এসে বলল, আরে কাকা বাবুরা যে, আসুন আসুন, ভেতরে ঢুকে আসুন। মাঝে বেশ কিছুদিন আপনারা আর এদিকে আসেননি। আজ এসেছেন দেখে এত খুশি হলাম যে কি বলবো। এই তো চারিমা, খানিকক্ষণ আগেই এলাম। কাকা বাবু, আপনারা এখন চা খাবেন? তাহলে আমি আপনাদের জন্য 2 পেয়ালা চা করে নিয়ে আসতাম। এই কথা বলেই চারি পুনরায় পা বাড়ালো রান্নাশালার দিকে। আমি আর কিশোরী তক্তপোষের ফাঁকা অংশে ঠাকুরমশাইয়ের মুখোমুখি এসে বসলাম। ঠাকুরমশাইয়ের গড়গড়ায় টান দেওয়ার বিষয় সমাপ্ত হয়েছে ততক্ষণে। আমি কিশোরীর দিকে তাকিয়ে চোখের ইশারা করে আসার পথে 20 পয়সার বিনিময়ে কিনে আনা পাসিং শো সিগারেটের প্যাকেট বের করে তা ঠাকুরমশাইকে দেওয়ার জন্য নির্দেশ দিলাম। সে আমার ইশারা বুঝতে পেরে সেই মতো কাজ করল। পাসিং শো সিগারেটের প্যাকেট বের করে সেটা সে বাড়িয়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। এই সিগারেট ঠাকুরমশাইয়ের অত্যন্ত পছন্দ। কিশোরীর হাতে সিগারেটের প্যাকেটখানা দেখে তার ঠোঁটের কোণে নিমেষের মধ্যেই একটা সূক্ষ্ম হাসির উদয় হলো, কিন্তু আপত্তির সুরে তিনি বললেন, আহা, আবার এই সব আনার কি প্রয়োজন ছিল বলো দেখিনি? তোমাদের তো আমি কতবার করে বারণ করেছি যে প্রত্যেকবার আমার জন্য এরকম 1 প্যাকেট করে নতুন নতুন সিগারেট আনার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমরা দেখি আমার কোনো কথাই শোনো না। এ তোমাদের ভারী অন্যায়। দয়া করে আমাদের আপনি এই নিয়ে বকাবকি করবেন না। এটুকু অন্যায় না হয় আমরা করলাম, তাছাড়া সামান্য 1 প্যাকেট সিগারেট কিনে আনি, এছাড়া তো আর কিছুই না। আপনি এ নিয়ে এত আপত্তি করবেন না। আমাদের একান্ত অনুরোধ আপনার কাছে, আপনি যদি এই সিগারেটের প্যাকেটটি গ্রহণ করেন তাহলে আমরা সত্যি অত্যন্ত আনন্দিত হব। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। কই, দাও দেখি। ঠাকুরমশাই আমাদের কাছ থেকে সিগারেটের প্যাকেট নিতে প্রতিবারই স্বল্প কিছুটা আপত্তি করলেও পরবর্তীতে তিনি যে বেশ খুশি হয়ে তা গ্রহণ করেন সেটা আমরা উভয়ই জানি খুব ভালো করে। কিশোরীর হাত থেকে সিগারেটের প্যাকেটখানা নিয়ে প্যাকেট খুলে একখানি সিগারেট বের করে তাতে তিনি আগুন ধরিয়ে বেশ লম্বা লম্বা টান দিলেন মনের সুখে তৃপ্তির সাথে। রুনু রুনু শব্দে নূপুর বাজিয়ে ছোট্ট মেয়ে চারি রান্নাঘরের ভিতর থেকে বেরিয়ে এসে আমাদের সামনে নামিয়ে রেখে গেল চায়ের উষ্ণ 3 পেয়ালা এবং 1 বাটি ছোলা কলাই ভাজা। কিশোরী চায়ের পেয়ালায় সামান্য ফুঁ দিয়ে তাতে চুমুক বসালো। আমি কিছুটা ছোলা কলাই ভাজা তুলে নিয়ে তা মুখের মধ্যে ভরে চিবুতে আরম্ভ করলাম। বাইরে ততক্ষণে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। আরও গভীরভাবে চারপাশ থেকে ভেসে আসছে শঙ্খধ্বনির শব্দ। ঠাকুরমশাইয়ের সিগারেট খাওয়া শেষ হলে অবশিষ্ট ফিল্টার তিনি ছাইদানি হিসাবে ব্যবহৃত নারকেলের আধভাঙা মালায় গুঁজে দিয়ে হঠাৎ করে কিশোরীর দিকে কেমন যেন অদ্ভুত শূন্য দৃষ্টিতে তাকালেন। তার ওইরূপ চোখের চাউনি আমরা খুব ভালোভাবে চিনি। তিনি মুখে কিছু না বললেও এমন অদ্ভুতভাবে অপলক দৃষ্টিতে কিশোরীর দিকে তাকিয়ে রইলেন যাতে আমার বুকের ভেতরটা যেন দপ করে লাফিয়ে উঠল। বিষয়টা দেখলাম কিশোরীও খেয়াল করেছে। সে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে থমথমে গলায় কাটা কাটা ভাবে জিজ্ঞাসা করল, কি 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 হলো ঠাকুরমশাই? হঠাৎ আপনি আমার দিকে এরকমভাবে তাকিয়ে রয়েছেন কেন?
কিশোরীর বলা প্রতিটা কথার মধ্যে মিশেছিল এক অন্তর্হিত ভয়। সত্যি ঠাকুরমশাই যেভাবে তার দিকে বিস্ফারিত নয়নে তাকিয়েছিলেন, তাতে ভয় পাওয়াটাই অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কিশোরীর প্রশ্নে ঠাকুরমশাই বেশ কিছুটা সময় কোনরূপ জবাব দিলেন না। তারপর কি যেন নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে তিনি গম্ভীর গলায় বলে উঠলেন, আচ্ছা কিশোরী, তুমি কি গতকাল রাতে কোনো ভয়ানক স্বপ্ন দেখেছিলে? সেই বিভৎস স্বপ্ন দেখে তোমার ঘুম কি ভেঙে গিয়েছিল? ঠাকুরমশাই হঠাৎ করে এই রকম অস্বাভাবিক প্রশ্ন করল। ঠাকুরমশাইয়ের প্রশ্ন শুনে আমি রীতিমতো বিস্মিত হয়ে পড়লাম, কিন্তু কিশোরীর দিকে তাকাতেই দেখলাম তার চোখ মুখ জুড়ে যেন আতঙ্কের বন্যা বইছে। সে একটা শুকনো ঢোক গিলে ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে একইভাবে জড়তা মিশ্রিত কণ্ঠে ধীরে ধীরে বলল, তা তা আপনি জানলেন কি করে ঠাকুরমশাই? আমি যে কালকে রাতে এরকম একটা স্বপ্ন দেখেছি, তা আপনি জানলেন কি করে? বলুন না একটু। প্রশ্ন করো না। আমি তোমায় যে প্রশ্ন করলাম তার যথাযথ এবং সঠিক উত্তর দাও। আগে হ্যাঁ ঠাকুরমশাই, আপনি একেবারে ঠিক কথা বলেছেন। কাল গভীর রাতে আমি এক মারাত্মক রকমের স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন দেখেই আমার ঘুম ভেঙে গিয়েছিল। তবে শুধুমাত্র কালই নয়, এই নিয়ে 3 দিন হলো ঠিক একইভাবে মাঝরাতে আমি এক ভয়ানক রকমের স্বপ্ন দেখে ঘুম থেকে আঁতকে উঠছি। আমার ঘুম ভেঙে যাচ্ছে। প্রতি রাতে শরীর জুড়ে তখন পুরোপুরি ঘামের বন্যা বয়, গরম লাগতে শুরু করে, রীতিমতো ভয়ে কাঁপতে থাকি আমি। গলা শুকিয়ে যায়, জল তেষ্টা পায়, কিরম কিরম যেন বদ্ধ লাগে, দম বন্ধ হয়ে যায়। আপনাকে বোঝাতে পারছি না ঠাকুরমশাই, আমি খুব কষ্টের মধ্যে চলছি। আপনি কিছু একটা করুন, আমাকে বাঁচান। তা কিশোরী, কিরকম স্বপ্ন দেখো তুমি? কোনো এক ভয়ানক অপশক্তির কবলে তুমি পড়েছ কি, তাই তো? হ্যাঁ ঠাকুরমশাই, কিরম একটা অদ্ভুত স্বপ্ন দেখি প্রতিদিন রাত্রিবেলায় আমি। কিরম একটা আমি আমি ঠিক বোঝাতে পারছি না ঠাকুরমশাই, জানি না কেন আমি বোঝাতে পারছি না, কিন্তু সেই কথাটা ভাবলে আমার গায়ে কাটা দিয়ে যায়, কি আর ঘুমিয়ে আসে না। কিন্তু ঠাকুরমশাই, আপনি এই কথাগুলো জানছেন কি করে? প্রতিদিন আপনাকে দেখে আমি অবাক হয়ে যাই, তাও বলতে ইচ্ছা করে সব কথাগুলো। বলুন না। সেটা মোটেও বড় কথা নয় কিশোরী। বড় কথা হলো এই যে তুমি এখানে আসার পর আমায় এই বিষয়ে কোনো কিছুই বলনি কেন? তুমি নিজেও জানো না যে তুমি এখন ঠিক কোন ভয়ানক বিপদের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছ। যে কোনো রাতে তোমার যা কিছু অঘটন ঘটে যেতে পারে। ঠাকুরমশাইয়ের বলা এই কথাগুলো শুনে আমার হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে গেল, বুকের রক্ত যেন শীতল হতে আরম্ভ করল। কিশোরীর দিকে তাকিয়ে দেখলাম বর্তমানে তারও অবস্থা যথেষ্ট শোচনীয়। তার মুখমণ্ডল পুরোপুরি ফ্যাকাশে রক্তশূন্য হয়ে গিয়েছে। কিশোরী খানিকটা ইতস্তত বোধ নিয়ে ঠাকুরমশাইকে বলল, আমি আপনাকে বলিনি কারণ এই বিষয়টা নিয়ে সত্যি আমি সেরকম কোনো গুরুত্ব দিইনি। আমি ভেবেছিলাম রাতে ঘুমানোর আগেই হয়তো নানা রকমের কিছু ভাবনা নিয়ে একসাথে স্বপ্নগুলো আমার মধ্যে আসছে বা হচ্ছে, কিন্তু প্রতি রাতে আমি এরকম অদ্ভুত স্বপ্নর মুখোমুখি হচ্ছি। ঠাকুরমশাই, কি হয়েছে বিষয়টা আমি আপনাকে খুলে বলতে পারছি না। একথা বলে কিশোরী খানিকক্ষণ চুপ রইল। তারানাথ অদ্ভুতভাবে কিশোরীর দিকে তাকিয়ে রয়েছে। কিশোরী যেন কিছুটা গুছিয়ে নিচ্ছে। তার অভিজ্ঞতার কথা সে বলতে চাইছে, কিন্তু ইতস্তত বোধ করছে। খানিকক্ষণ পরে কিশোরী নিজেকে একটু সামলে নিয়ে বলতে শুরু করলো তার অদ্ভুত স্বপ্নের বর্ণনা। কিশোরী বলল, প্রতি রাত্রিবেলায় অদ্ভুত কিছু একটা জিনিস আমার মনের মধ্যে খেলে যাচ্ছে। আমি হারিয়ে যাচ্ছি এক অজানা দেশে। ঠাকুরমশাই,
আমি আমি জেগে আছি কিনা ঘুমিয়ে আছি আমি বুঝতে পারছি না। চারিদিকে অজস্র কান্নার শব্দ, চিৎকার, আমায় যেন খেয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমায় কেউ একটা ডাকছে। কোন একটা অজানা দেশে আমি হারিয়ে যাচ্ছি, চারিদিকে শ্মশানের মাঝখানে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার মাথা কাজ করছে না, আর ঘুমোতেও পারছি না। কখন যে রাত, কখন যে দিন, কিচ্ছু বুঝতে পারছি না। শুধু সময়ের মাঝখানে আটকে গেছি মনে হচ্ছে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি উদ্ধার করুন আমাকে এর মধ্যে। আমি একটা জালের মধ্যে আটকে আছি। বাঁচান আমাকে ঠাকুরমশাই, আপনি বাঁচান। হাওয়ার দোষ, বুঝলে হে কিশোরী, তোমার হাওয়ার দোষ লেগেছে। হাওয়ার দোষ? হাওয়ার দোষ কেন বলছেন ঠাকুরমশাই? যতটুকু আমার মনে পড়ে, ঠিক কয়েক মাস আগে আমার এক আত্মীয়র দাহ কার্যের জন্য আমাকে শ্মশান ঘাটে যেতে হয়েছিল। কিন্তু সে তো অনেক বহুদিনের আগেকার কথা। তো এটার সাথে তো এটার আমার মনে হয় না কোনো সম্পর্ক আছে বলে। তাও কেন বলছেন আপনি এরকম? হাওয়ার দোষ কি তা আমি তোমাদের বলবো না, কারণ বললেও তা তোমরা বিশ্বাস করতে চাইবে না কিছুতেই, তাই শুনেও লাভ নেই। শুধু এটুকুই বলবো যে আমাদের এই জগৎ কিন্তু বিশাল বড়। এই জগতের মধ্যে আমরা যেমন খালি চোখে অনেক কিছু দেখতে পাই, তাদের যেমন অস্তিত্ব রয়েছে, আবার ঠিক এমন কিছু কিছু জিনিস রয়েছে যাদের হয়তো সব সময় খালি চোখে দেখা যায় না, কিন্তু তা সত্ত্বেও তারা এই জগতের মধ্যেই বিদ্যমান। এবার কেউ কেউ তাদের অস্তিত্ব অনায়াসে স্বীকার করে, আর কেউ কেউ তাদের অস্তিত্ব স্বীকার করতে চায় না। এই যা, তুমি একেবারে সঠিক সময়ে আজ আমার এখানে এসে পড়েছ। যদি এইভাবে আরো কয়েকটা রাত তুমি একলা থাকতে, তাহলে সত্যি তোমার সাথে ভয়ানক কোনো বিপদ ঘটে যেতে পারত। তবে আর চিন্তা নেই, আমি তোমাকে সম্পূর্ণরূপে সুরক্ষিত করব। এই কথা বলে ঠাকুরমশাই এবার সোজা চলে গেলেন কক্ষের ভেতরে। আমি কিশোরীর দিকে তাকিয়ে দেখলাম সে প্রচণ্ড ভয়ে জবুথবু হয়ে বসে রয়েছে, যেন তার দেখাই স্বপ্নের কথা তার মাথায় ভাসছে। সে যেন অনুভব করতে পারছে তার চারপাশে এক অলৌকিক শক্তি ঘুরে বেড়াচ্ছে। আমি সমস্ত কিছু প্রত্যক্ষ করে খানিকটা ঘাবড়ে গেলাম। কিশোরী, যে কিশোরী বিশ্বাস করে না কোনো অলৌকিক কিছুকে, তার সাথেই ঘটছে এই সমস্ত জিনিস। আমি নেহাত না হয় তারানাথের গল্প একটু হলেও বিশ্বাস করি। হ্যাঁ, মানছি বিশ্বাস করা খুবই কঠিন। যখন শহরের রাস্তায় পদার্পণ করি এই বৈঠকখানা ছেড়ে, তখন সত্যি মনে হয় না যে তারানাথের বলা এই সমস্ত ঘটনা আদেও সত্যি। তবে হয়তো অলৌকিক কিছু রয়েছে। আমি ফ্যালফ্যালে চোখে তাকিয়ে রইলাম কিশোরীর দিকে। অপরিসীম ভয়ে কিশোরীর মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছিল। বেশি সময় আমাদের সেভাবে উত্তেজিত অবস্থায় অপেক্ষা করতে হলো না। স্বল্প কিছুটা সময়ের মধ্যেই ঠাকুরমশাই কি যেন একটা বড় তাবিজ নিয়ে এসে কিশোরীর হাতে সেটা লাল সুতো দিয়ে ভালোভাবে বেঁধে বিড়বিড় করে একখানি মন্ত্র পড়ে তার উদ্দেশ্যে 3 বার ফুঁ দিয়ে বললেন, নাও, আর কোনো চিন্তা নেই, সব বিপদের কালো ছায়া কেটে গিয়েছে। আজ থেকে তুমি আর রাতে কোনো দুঃস্বপ্ন দেখবে না। আর হ্যাঁ, এই তাবিজখানা তুমি 3 দিন পরে থেকো, তারপরে এই তাবিজ খুলে বাড়ির তুলসী তলার মাটিতে পুঁতে দিও। হাওয়ার দোষ আসলে কি? ঠাকুরমশাই সেই বিষয়ে আমাদের সঠিকভাবে কোনো তথ্য না দিলেও আমরা এতটুকু বুঝতে পারছিলাম যে কোনো এক অতিলৌকিক বিষয় জড়িত রয়েছে এই ক্ষেত্রে। কিশোরীর গলা ততক্ষণে শুকিয়ে পুরোপুরি কাঠ হয়ে গিয়েছে, তার চোখ মুখের অবস্থা তথৈবচ। আমি চারির কাছ থেকে 1 ঘটি জল চেয়ে তার হাতে দিলাম। কিশোরী সবটুকু জল ঢকঢক করে গলার্ধকরণ করল। ঠাকুরমশাইকে আজ আমাদের কাউকেই তার অতীত জীবনে ঘটা কোনো এক কাহিনীর কথা শোনানোর জন্য বিন্দুমাত্র অনুরোধ করতে হলো না।
তিনি পরিস্থিতিটা খানিকটা হালকা করার জন্যই নিজে থেকে কিছুটা সময় ভাবনা চিন্তা করে বলতে আরম্ভ করলেন এক ভয়ানক কাহিনীর কথা। আমরা আবার ফিরে গেলাম তারানাথ তান্ত্রিকের সেই অতিলৌকিক জগতে। ঠাকুরমশাই বলতে শুরু করলো, তোমরা তো জানোই যে আমি আমার অতীত জীবনের বেশিরভাগ অংশই কাটিয়ে দিয়েছি ভবঘুরের মতো নানান জায়গায় ঘোরাঘুরি করে। চার দেওয়ালের গণ্ডিবদ্ধ জীবন কিংবা বেশি দিন কোনো এক স্থানে একটানা কাটাতে আমার একেবারেই ভালো লাগতো না। দম যেন বন্ধ হয়ে আসার উপক্রম হতো। সেই জন্যই তো পরমেশ্বরের উপর অপরিসীম আস্থা রেখে আমি ঘুরে বেরিয়েছি এ বঙ্গদেশ সহ বিভিন্ন দুর্গম মরু প্রান্তর থেকে শুরু করে গহীন বনে জনমানবহীন পাহাড়ের বুকে। কত শত অভিজ্ঞতা লুকিয়ে আছে এই মনের খাতায়। আজ বয়সের ভারে মাথার চুলে পাক ধরলেও যখনই দুই চোখ বন্ধ করি, যখনই সেই সমস্ত অভিজ্ঞতার কথা ভাবি, তখনই মনে হয় এক ধাক্কায় আমার বয়স যেন বেশ অনেকখানি কমে গিয়েছে। আমি আবার ফিরে গিয়েছি সেই তরুণ পর্যায়। তখন গায়ের মধ্যে একটা আলাদাই জোর ছিল, বুঝলে হে। মনের মধ্যে ছিল অপরিসীম বল। তা না হলে কি আর অত শত অপশক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম? সে যাই হোক, একবার হাকিমপুরে আমি গিয়ে পৌঁছালাম। হাকিমপুর একটা ছোট্ট গ্রাম। পাহাড়ের পাদদেশে থাকা সেই ছোট্ট গ্রামে রাঙামাটির প্রাধান্য দেখা যায় বেশি। ছোট ছোট মাটির ঝুপড়ি মতন কুড়ে ঘর। গ্রামের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ছোট বড় নানান আকৃতির বাবলা, তেঁতুল গাছ সহ বিভিন্ন কাঁটাওয়ালা গুল্ম ঝোপঝাড়। সেই গ্রামে গিয়ে আমার সাথে পরিচয় হলো সুধাময় বলে একজন মানুষের সাথে। সে যেমন মিশুকে তেমন সরল এবং ভালো মনের একজন মানুষ। কি আপনাকে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। খুব চেনা চেনা ঠেকতেছে আপনারে। আপনার পরিচয়খানা কি জানতে পারে কি ঠাকুর? সুধাময়ের এই প্রশ্নে আমি হেসে উত্তরে বললাম, আমি একজন ভবঘুরে গোছের মানুষ। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোই আমার কাজ। সেই সূত্রে তুমি আমায় যে কোনো জায়গায় দেখতে পারো। আমার পরিচয়, আমার নাম হলো তারানাথ চক্রবর্তী। তবে সাধারণত লোকে আমায় তারানাথ তান্ত্রিক বলে ডাকতেই বেশি পছন্দ করে। সামান্য কিছু অল্প স্বল্প তন্ত্রমন্ত্র জানি, আর জানা রয়েছে কিছু টুকিটাকি জ্যোতিষবিদ্যা। তাই দিয়েই সবসময় চেষ্টা করি সাধারণ বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করতে। আমার পরিচয় শোনা মাত্রই সেই মানুষটি চোখ মুখ জুড়ে যেন বিদ্যুৎ খেলে গেল। সে দুহাত জোর করে আমার পায়ের ধুলো মাথায় নিয়ে কাতর কণ্ঠে বলল, হ্যাঁ ঠাকুর মশাই, আমার মনে পড়েছে আপনার সাথে একবার পরিচয় হয়েছিল। এখান থেকে বেশ অনেকটা দূরে বাসুদেবপুর নামের এক গ্রামে। সেবার আপনার কথা শুনেছিলাম লোকমুখে। আজ আমাদের পরম সৌভাগ্য যে আপনার মতো এক দেবতুল্য মানুষের পায়ের ধুলো আমাদের এই ছোট্ট হাকিমপুর গায়ে বুকে পড়েছে। আমরা সত্যি ধন্য বলে মনে করি নিজেকে। না না, এইভাবে বলার কিছু নেই। আমি বরাবরই একটু ভবঘুরে প্রকৃতির মানুষ। নানান জায়গায় নানান সময় বিনা কারণে ঘুরে বেড়ানোই আমার কাজ। আর ঠিক এইভাবেই ঘুরতে ঘুরতে কোনো কারণ ছাড়াই তোমাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি। তোমার পরিচয়খানা কি জানতে পারি? আগে আগে ঠাকুর মশাই, আমার নাম সুধাময়। আমি এই গাঁয়েরই বাসিন্দা। মাঠে ঘাটে কাজ করে কোনো রকমের দিন চালাই আর কি। ঠাকুর মশাই, আপনি আপনি দাঁড়িয়ে কেন? চলুন ওই ওই গাছের তলায় ঠান্ডা ছায়ায় বসবে। চলুন, আপনাকে দেখে যথেষ্ট ক্লান্ত বলে মনে হচ্ছে। চোখে মুখে কেমন যেন শুকিয়ে গেছে। আচ্ছা, আপনার কি তৃষ্ণা কিংবা ক্ষুধা পেয়েছে? আমায় তাহলে দয়া করে বলুন, আমি সেই মতো আহারের ব্যবস্থা করে দিতে পারি। আপনার কোনো অসুবিধা হবে নি, কোনো অসুবিধা হবে নি। আপনি আসুন, আপনি আসুন। আরে না না সুধাময়, আমাকে নিয়ে তুমি এত ব্যতিব্যস্ত হয়ে পড়ো না। আমাকে নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার মতন কিছুই নেই। আমার ক্ষুধা কিংবা তৃষ্ণা কিছুই পাইনি। তবে হ্যাঁ, একটু শারীরিক ক্লান্ত বোধ করছি।
একটানা অনেকটা পথ এই রোদে গরমের মধ্যে হেঁটে এসেছি তো, সেই কারণেই একটু ক্লান্তি বোধ হচ্ছে। আপনি কি কথা বলছেন ঠাকুর মশাই? আপনার জন্য আমি চিন্তিত হয়ে পড়বনি তাই আবার হয় নাকি? চলুন চলুন, ওই গাছতলায় গিয়ে বসবেন। চলুন, এর সামনে পুকুর আছে, পুকুর থেকে একটু চোখে মুখে ঠান্ডা জলে ছিটে দেবেন, না হয় দেখবেন অনেকটা স্বস্তি বোধ করবেন আগের তুলনায়। আপনি আসেন আমার সাথে। সুধাময়ের সাথে আমি এবার হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম এক বিশাল বড় বটগাছের শীতল ছায়ায়। সেখানে বসে আমাদের উভয়ের মধ্যে বেশ কিছু কথোপকথন হলো নানা ধরনের বিষয় নিয়ে। শেষে সুধাময় আমার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠাকুর, আপনি যখন আজ আমাদের গায়ে এসে উপস্থিত হয়েছেন, তখন আশা করি এইখানে নিশ্চয়ই কয়েকদিন থাকবেন। হ্যাঁ সুধাময়, সেরকমটাই তো ইচ্ছে রয়েছে। তা বেশ তা বেশ। আগে ঠাকুর, আপনি এই কয়েকটা দিন এখানে কার বাড়িতে থাকবেন? আপনি কি এখানে কোনো কারুর চেনা জানা পরিচিত মানুষ রয়েছে? তার বাড়িতে কি উঠবেন বলে ঠিক করেছেন? সুধাময়ের এমন ধরা প্রশ্ন শুনে আমি কিছুটা হেসে উঠলাম, হা হা করে বললাম, সুধাময়, আমার এখানে কোনো চেনা জানা পূর্ব পরিচিত মানুষ থাকে না, তবে তোমার কোনো চিন্তা নেই। এই সমস্ত কিছু ভেবে আমরা তো আর এই পথে বের হই না। আমাদের মতন ভবঘুরে মানুষদের মস্তিষ্কে থাকা খাওয়া নিয়ে এত রকমের অহেতুক চিন্তা থাকলে চলে না হে। আমাদের যে সব কিছুর মায়া ত্যাগ করে তবেই এই পথে নামতে হয়। খোলা আকাশের নিচে নরম কচি ঘাসের বিছানা অথবা কোনো মন্দিরের ভাঙা চাতাল কিংবা এই রকম গাছের তলাতেই আমরা দিব্যি স্বাচ্ছন্দ্যে রাতের পর রাত কাটিয়ে দিতে পারি। এতে আমাদের বিন্দুমাত্র কোনো অসুবিধা হয় না। জি 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 ঠাকুর মশাই, আপনি কি কথা বলছেন? আপনি আমাদের গায়ে এসে এইভাবে রাত্রি কাটাবেন, এই যে আমাদের গোটা গাঁয়ের সকল মানুষের কাছে বড় দুঃখের বিষয়। ঠাকুর মশাই, আপনার কাছে আমার একান্ত অনুরোধ যে আপনি আমাদের এই হাকিমপুর গ্রামে যতদিন থাকবেন বলে মনস্থির করেছেন, সেই দিনগুলো যেন আপনি আমার বাড়িতে গিয়ে থাকেন। সত্য কথা বলতে যে আমি আপনাকে ভালো মন্দ খুব একটা কিছু খাওয়াতে পারবো নি, তবে দুটো ডাল ভাত খাওয়ানোর মতো সামর্থ্য আমার ঠিকই রয়েছে। আপনাদের মতো 5 জন গুণী মানুষের আশীর্বাদে আপনারা যদি আসেন, আর সত্যি খুবই কৃতজ্ঞ বোধ করি। আপনাকে কিন্তু আমার বাড়িতে থাকতেই হবে, আমি কোনো আপনার থেকে না শুনবো নি। আরে না না সুধাময়, সেই সব বিষয় নিয়ে নয়, কিন্তু আমি এইভাবে কোনো কিন্তু নয় ঠাকুর মশাই, আপনি আপনার মুখ থেকে কোনো আপত্তি আমি শুনবো নি। আপনাকে যখন আমি যাওয়ার জন্য অনুরোধ করেছি, জানিয়েছি, তখন আপনাকে আমার গৃহে যেতেই হবে। তা না হলে বুঝবো যে আপনি আমাদের মতো মানুষদের বাড়ি গিয়ে পায়ের ধুলো দেন। তুমি আমার কথায় ভুল ভাবছো সুধাময়, এরকম কোনো ব্যাপার নয়। আসলে আমাদের মতন মানুষেরা কোনো গৃহস্থের গৃহে থেকে যতখানি না সুখ উপলব্ধি করতে পারি, তার থেকে অনেক অনেক বেশি ঢের গুণ সুখ খুঁজে পাই এই প্রকৃতির মাঝে থেকে। না ঠাকুর মশাই, আমি আপনার মুখ থেকে এই সমস্ত কথা শুনতে চাইনি। আমার যখন ইচ্ছে জাগিছে যে আপনি আমার বাড়িতে গিয়ে থাকবেন, আমি 2 দিনের জন্য হলেও আপনার সেবা করার সুযোগ পাবো, তখন দয়া করে আপনি আমার এই মনোবাসনাটা অপূর্ণ রাখবেননি, আমায় এই সুযোগ থেকে বঞ্চিত করবেননি। এটা আমার একান্ত অনুরোধ ঠাকুর। এরপর তোমরাই বলো, আমি কি সুধাময়ের সাথে তার বাড়ি না গিয়ে থাকতে পারি? আমাকে যে যেতেই হতো। সুধাময়ের সাথে আমি এবার এসে উপস্থিত হলাম তার বাড়িতে। এসে দেখলাম তার বাড়িতে পরিবার বলতে রয়েছে তার স্ত্রী এবং তার একটি ছোট্ট পুত্র সন্তান। এই নিয়েই তার ছোট সুখী সংসার। তার পরিবারের মানুষ অর্থাৎ তার স্ত্রী সুরবালা অত্যন্ত ভালো একটি মেয়ে। স্বামীর মুখ থেকে আমার সম্বন্ধে সবটুকু শুনে মাথায় ঘোমটা টেনে সে দৌড়ে এলো আমার পায়ের ধুলো মাথায় নেওয়ার জন্য, কিন্তু আমি তাকে বাধা দিয়ে বললাম, থাক মা থাক, আমাকে আর প্রণাম করতে হবে না। আমি এমনিতেই তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুমি যেন সুখে শান্তিতে স্বামী পুত্র নিয়ে সংসার করতে পারো।
আসুন আসুন ঠাকুর মশাই, আপনি ভেতরে ঢুকে আসুন। গিন্নি, গিন্নি, তুমি বন ঠাকুরের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করো দেখি। আরে না না সুরবালা, সেই সবের কোনো প্রয়োজন নাই, আমার এখন এতটুকু খিদে পায়নি। তাই বললে কি আর হয় ঠাকুর মশাই? আমি আপনাকে যখন কিছু খাওয়ার জন্য অনুরোধ করলাম, আপনি আপত্তি করছেন। আমার কথা শুনলেন না। গিন্নি, গিন্নি, তুমি ঠাকুর মশাইয়ের কথায় বিশেষ কান দিও নি তো। ঠাকুর মশাইয়ের আপত্তি শুনে আমাদের কোনো কাজ নাই। তুমি ঠাকুরের জন্য একটু জলযোগের ব্যবস্থা করো দেখি। বাড়িতে খাবার দাবার তো সবই রয়েছে। আমি বরং ঠাকুর মশাইকে পুকুর ঘাটের দিকে নিয়ে যাচ্ছি। স্নান সেরে আমরা ঘরে গিয়ে বসছি। তুমি আমাদের জন্য খাবার নিয়ে আসো তো দেখি গিন্নি। স্বামীর কথায় সায় দিয়ে সুরবালা পা চালিয়ে চলল রান্নাঘরের দিকে আমাদের জন্য জল খাবারের ব্যবস্থা করতে। টলটলে পুকুরের ঠান্ডা জলে ডুব দিয়ে পরিষ্কার বস্ত্র পরে আমি আর সুধাময় এসে বসলাম ঘরের ভিতর। সুধাময় তার ছোট্ট ছেলের সাথে আমার পরিচয় করিয়ে দিল। মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যেই সুরবালা আমাদের জন্য গরম গরম খাস্তা, নরম ঘিয়ে ভাজা লুচি আর ঝিরিঝিরি করে কাটা সাদা আলু ভাজার থালা এনে রাখলো আমাদের সম্মুখে। সেই সমস্ত কিছু খেতে আরম্ভ করতেই যাচ্ছিলাম, ঠিক এমন সময় বাতাসের দমকা হাওয়ায় কেমন যেন একটা বিশ্রী কটু ঝাঁঝালো গন্ধ আমার নাকে এসে ঠেকলো। শুভ অশুভ লক্ষণ চেনার ক্ষেত্রে যাদের একবার হাতে খড়ি হয়েছে তারা খুব সহজেই বলে দিতে পারে যে এই লক্ষণ আসলে ঠিক কিরকম অমঙ্গলের। এরপরই আমার মনের মধ্যে বেজে উঠল সেই পরিচিত ভয়ানক বিপদ ঘণ্টা। তোমরা তো জানোই, যে কোনো ভয়ানক বিপদ ঘটার আগে ঈশ্বর আমায় তার পূর্বাভাস দেন। আমার মনের মধ্যে এক ভয়ানক বিপদ ঘণ্টা বেজে ওঠে, আর এইবারও সেরকমই একটা ঘণ্টা বাজলো তীব্রভাবে। আমি বুঝতে পারলাম যে ভয়ানক সাংঘাতিক রকমের কোনো একটা অঘটন ঘটতে চলেছে খুব শীঘ্রই। সুধাময় আমার দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, কি হলো ঠাকুর মশাই? আপনি হঠাৎ করে খাবার খেতে গিয়ে থেমে গেলেন কেন? আর আপনার চোখ মুখের এমন অবস্থা হলোই বা কি করে? কিছু কি ভুল হয়ে গেছে ঠাকুর মশাই আমাদের? আমি তখনই সুধাময়কে কিছু বললাম না, আরো বেশ কিছুটা নিশ্চিত হওয়ার প্রয়োজনীয়তা ছিল। আমি তার দিকে তাকিয়ে চোখের ইশারা করে বললাম যে কিছু হয়নি। এরপর আমি কিছু লুচি মুখে ভরে তা চিবুতে লাগলাম, কিন্তু সেই খাবার যেন কোনোভাবেই আমার গলা দিয়ে নামতে চাইল না। ততক্ষণে আমার বুকের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি ছড়িয়ে পড়ছে। সেই অনুভূতি ভাষায় বলে ব্যক্ত করার ক্ষমতা আমার নেই। শুধু এইটুকুই বলতে পারি যে যত সময় পেরিয়ে যেতে লাগলো ততই আমি বিলক্ষণ উপলব্ধি করতে পারলাম যে এই হাকিমপুরের বুকে ঘনিয়ে আসতে চলেছে কোনো এক ভয়ানক অমঙ্গলের অশনি ঝঞ্ঝা, যা তছনছ করে দেবে এখানকার সাধারণ মানুষদের সুস্থ স্বাভাবিক জনজীবন। কি ব্যাপার বলুন দেখি ঠাকুর মশাই? সন্ধেবেলা খেতে বসার সময় থেকে লক্ষ্য করছি আপনি কেমন যেন গম্ভীর হয়ে গেছেন। যদি কিছু হয়ে থাকে তাহলে আমায় বলতে পারেন। আপনাকে দেখে কেমন যেন চিন্তিত বলি মনে হচ্ছে। আপনি কি কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন? কোনো কিছু কি ঘটছে আমার অগোচরে? হ্যাঁ, আপনি একটু বিস্তারিত বলুন না ঠাকুর। এভাবে দ্বন্দ্বের মধ্যে রাখবেননি। আমরা সহজ সরল সাদাসিধে মানুষ, মুখ্য সূক্ষ্ম মানুষ, এইসব বিষয় আমরা কিছুই বুঝতে পারি না। আপনি তো মহৎ গুণী মানুষ। আপনি একটু বলুন না কি ব্যাপার ঘটিছে ঠাকুর মশাই। আমি ভেবে দেখলাম সুধাময়কে আর অন্ধকারের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। আমি তাকে কাছে ডেকে কোমল সুরে বললাম, দেখো সুধাময়, আমার মনে হচ্ছে তোমাদের গ্রামের উপর কোনো এক ভয়ানক অমঙ্গলের ঝড় তীব্র বেগে আছড়ে পড়তে চলেছে। তোমাদের গ্রামের মানুষদের অদৃষ্টে নেমে আসতে পারে কোনো সাংঘাতিক বিপদ।
তবে এখনই তুমি এই কথা পাঁচ কান করো না, কিংবা তোমার স্ত্রীকে বলো না, তাহলে সে হয়তো যথেষ্ট ভয় পেয়ে যাবে। এ আমার একান্তই মনের মধ্যে সৃষ্টি হওয়া এক সংশয় মাত্র, এছাড়া আর অন্য কিছুই নয়। আমার এই কথা শুনে খুব স্বাভাবিকভাবেই বেশ ঘাবড়ে গেল সুধাময়। সে চিন্তিত গলায় বলল, আমি জানি ঠাকুর, আপনার আশঙ্কা কখনো মিথ্যে হবার নয়। আপনি যখন একবার কিছু আশঙ্কা করিছেন যে কিছু একটা ঘটবে, তখন আমাদের গায়ে সত্যি কোনো ভয়ানক বিপদ আছড়ে পড়তে চলিছে। কিন্তু কিন্তু এবার কি হবে ঠাকুর? কে রক্ষা করবে আমাদের এই আসন্ন ঘোর সংকটের হাত থেকে? হ্যাঁ, আপনি যদি পারেন তো আপনি আপনি আমাদের কিছু সাহায্য করুন ঠাকুর। আমরা যে কিছুই করতে পারবো নি। সেই রাতটা ওইভাবেই উদ্বিগ্ন অবস্থায় কেটে গেল। সারা রাত্রি আমি কিংবা সুধাময় কেউই আর শান্তিতে দুই চোখের পাতা এক করতে পারলাম না। কি করেই বা করবো বলো দেখিনি? মনের মধ্যে যদি হাজার রকমের দুশ্চিন্তা চলতে থাকে, তাহলে কি আর মানুষ শান্তির ঘুম ঘুমাতে পারে? সারা রাতটা আমরা বিচলিতভাবে পায়চারি করে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে ভোরের আলো ফুটলে মানুষজনের কোলাহল ভেসে এলো হাকিমপুর শ্মশানের দিক থেকে। সুধাময় জলের ঘটি নিয়ে বাগানের দিকেই যাচ্ছিল গাছে জল দিতে। হঠাৎ করেই তার হাত থেকে ঘটিখানা পড়ে গেল। সে আমার দিকে বিস্ফোরিত নয়নে তাকে ঘাবড়ে গিয়ে ভয়ার্ত গলায় বলল, ঠাকুর মশাই কি হলো বলুন দেখি? হঠাৎ করে এরকম চিৎকার চেঁচামেচি ভেসে আসতেছে কেন? তবে কি আপনি যে আশঙ্কা করেছিলেন তাই বাস্তবিত হলো নাকি? হ্যাঁ, আমি কিছুই বুঝতে পারছি না হে সুধাময়। তুমি যেখানে রয়েছো আমিও তো সেখানেই রয়েছি। এখানে বসে থেকে এই সমস্ত কিছু বোঝা যাবে না, তার জন্য আমাদের যেতে হবে সেই স্থানে। চলো চলো, যেদিক থেকে চিৎকার ভেসে আসছে সেই দিকে তাড়াতাড়ি চলো। আমি আর সুধাময় এবার দৌড়ে গেলাম হাকিমপুর শ্মশান ঘাটের দিকে। সেখানে গিয়ে দেখলাম ইতিমধ্যেই মানুষজনের বেশ ভিড় জমেছে সেই স্থানে। মানুষজনের ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যেতেই আমার বুকটা কেমন যেন ধড়াস করে লাফিয়ে উঠল। আমার নাকে পুনরায় এসে ঝাপটা মারল সেই বিশ্রী পচা কটু তীব্র গন্ধটা। আমার গোটা শরীর একেবারে গুলিয়ে উঠল। ঠাকুরমশাই কিছুটা চুপ হতেই কিশোরী উত্তেজিতভাবে প্রশ্নটা করল, আচ্ছা, হাকিমপুর শ্মশানে গিয়ে আপনারা কি দেখলেন ঠাকুরমশাই? কিশোরীর এই প্রশ্ন শুনে ঠাকুরমশাইয়ের দুই চোখের মধ্যে কেমন যেন ভয়ের চোরা স্রোত বয়ে গেল। তিনি যেন তার অতীতের ঘটা সেই ভয়ানক ঘটনার কথা স্মরণ করে বর্তমান সময়ে দাঁড়িয়ে শিহরণ অনুভব করলেন। কিশোরীর দিকে তাকিয়ে ঠাকুরমশাই গাম্ভীর্যপূর্ণ স্বরে উত্তর দিলেন। ঠাকুরমশাই বললেন, শ্মশানে গিয়ে আমি দেখলাম শ্মশানের মাটিতে কেউ গতকাল রাতে কোনো গুপ্ত তন্ত্রক্রিয়া করেছে। সেই তন্ত্রক্রিয়ার যাবতীয় সামগ্রী এখনো ছড়ানো ছিটানো রয়েছে সেই স্থানে। শ্মশানের নরম কচি সবুজ ঘাস রক্তে ভিজে গিয়েছে। 3টি কাটা ছাগলের মাথা পড়ে আছে সেখানে। কাটা ছাগলের মাথার বড় বড় 2 শিংয়ের মধ্যে জ্বালানো হয়েছিল মোমবাতি। এছাড়াও আছে জবা ফুলের মালা, ধুতুরা ফুল, শ্বেত আকন্দের ডাল, কিছুটা কালো সুতো, সাদা সর্ষে, কিছু বেলপাতা, আরো নানান রকমের জিনিস। মানুষ এই দৃশ্য দেখে খুবই ঘাবড়ে গেল। ঘাবড়ে যাওয়ারই তো কথা, কারণ সাধারণ মানুষ এই সমস্ত জিনিসকে খুবই সৌম্য করে চলে। সেখানে উপস্থিত মেয়ে বউয়েরা মাথায় ঘোমটা টানলো, আর পুরুষদের মধ্যে ছড়িয়ে পড়ল মৃদু গুঞ্জন। সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়ল তাদের শ্মশানে ঠিক কি উপাচার ক্রিয়া করা হয়েছে সেই বিষয় নিয়ে। সকলের মনের মধ্যে একটা অমঙ্গলের কালো ছায়া জন্ম নিল। আমি সেখানে উপস্থিত প্রতিটা মানুষকে বারণ করলাম যে এই সকল সামগ্রী তারা যেন কোনোভাবেই স্পর্শ না করে। এভাবে কোনো তন্ত্রক্রিয়ার উপাদান স্পর্শ করা একেবারেই উচিত নয়।
আমার এবার নজর গেল জবা ফুলের মালার মধ্যে ঢুকে থাকা কি যেন একটার প্রতি। মনে মনে কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ভালোভাবে গাত্রবন্ধন করে আমি সেই ফুলের মালা সরাতেই বাইরে বেরিয়ে এলো একটা ছোটখাটো মাটি দ্বারা নির্মাণ করা মূর্তি। সেই মূর্তি দেখে সেখানে উপস্থিত প্রতিটা মানুষের চোখ বড় হয়ে গেল। তাদের হাত পা যেন পেটের ভেতর দিয়ে যেতে লাগলো। কাদা মাটির সেই বিশেষ মূর্তিটাকে পুরোপুরি রক্তে স্নান করানো হয়েছিল, তাই সেই কারণে মূর্তির বেশিরভাগ অঙ্গই বিকৃত হয়ে গিয়েছিল। কিন্তু তবু আমি পরিষ্কার বুঝতে পারলাম সেই মূর্তি আসলে কার। আমার কাছেও এটা পরিষ্কার হলো যে হাকিমপুরে গতকাল রাতে আসলে কার সাধনা করা হয়েছে। রহস্যভাবে কথাটা বলে ঠাকুরমশাই সাময়িক বিরতি নিলেন। কিশোরীর দিকে তিনি রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কিশোরী তারানাথের এই চাহনি দেখে খানিকটা ঘাবড়ে গেল। সেই দেখে কিশোরী জিজ্ঞাসা করল, আচ্ছা, কার সাধনা করা হয়েছিল? ঠাকুরমশাই, হাকিমপুরের শ্মশানে সেই মূর্তি আদতে কার ছিল? ওই মূর্তিকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করার পর আমি বুঝতে পারলাম সেই মূর্তি আসলে হাকিনীর। নিশ্চয়ই তোমরা হাকিনীর অর্থ জানো না। এসব সম্পর্কে তোমাদের বিশেষ জ্ঞান না থাকাই ভালো। দিনের শেষে তোমরা হলে খাঁটি সংসারী মানুষ। শুধু এটুকুই বলবো যে হাকিনী হলো এক মারাত্মক রকমের অপশক্তি। কোনো সাধক গুপ্ত সাধনার মাধ্যমে হাকিনীকে আহ্বান জানান, কিন্তু এরা এতটাই সাংঘাতিক হয় যে সাধকের সাধনায় যদি কোনো রকম বাধা বিঘ্ন ঘটে অথবা সামান্যতম ত্রুটি থাকে, তাহলে তাকে পর্যন্ত মেরে ফেলতে দুইবার ভাবে না। কোনো গ্রামে যদি একবার হাকিনীর আগমন ঘটে, তাহলে সেই গ্রাম পুরোপুরিভাবে ধূলিসাৎ হয়ে যায়। সেই গ্রামের বাচ্চা থেকে বৃদ্ধ কেউই বাদ যায় না তার শিকার হওয়ার থেকে। কাঁচা মাংস আর রক্ত এদের অতীব প্রিয় খাবার। ঠাকুরমশাইয়ের মুখ থেকে হাকিনীর বৃত্তান্ত শুনে আমি সত্যি রীতিমতো চমকে গেলাম। দেখলাম কিশোরীর মুখখানাও কেমন যেন গুলিয়ে গেছে। নিদারুণ ভয়ে সে কিছু একটা ভাবছে। কিশোরী একটা শুকনো ঢোক গেলে নির্বাক শ্রোতার মতো চুপচাপ বসে রইল। ঠাকুরমশাই নিজে থেকেই বলতে শুরু করলেন গল্পের পরবর্তী অংশ। ঠাকুরমশাই বললেন, এরপর আমার নজর গেল শ্মশানের নরম কচি ঘাসের দিকে। আমি দেখলাম সেই যজ্ঞের স্থান থেকে মাত্র কিছুটা তফাতের ঘাসগুলো কেমন যেন মরে গিয়েছে, থেতলে গিয়েছে। নরম কচি ঘাসের উপর দিয়ে কিছু ভারী জিনিস টেনে হিঁচড়ে নিয়ে গেলে ঘাসের যেরকম অবস্থা হওয়ার কথা, পুরোপুরি সেই রকম। একটা অজানা আশঙ্কা বুকের মধ্যে দানা বাঁধতে শুরু করলো ধীরে ধীরে। আমি সুধাময়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, সুধাময়, সুধাময়, একটিবার আমার সাথে আসো তো। কোনো প্রশ্ন না করে চুপচাপ সুধাময় আমায় অনুসরণ করে এগিয়ে আসতে লাগলো। ঘাসে সে বিশেষ অবস্থা লক্ষ্য করে আমরা এসে দাঁড়ালাম একটা গুল্ম জাতীয় গাছের ঝোপের কাছাকাছি। আর সেই ঝোপের সামনে এসে দাঁড়াতেই আমার নাকের মধ্যে কেমন যেন একটা রক্ত মাংসের আঁশটে ঝাঁঝালো গন্ধ এসে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। নাকে কাপড় চাপা দিয়ে জঙ্গলের ঝোপ ঠেলে আমরা যা দেখলাম তাতে আমাদের শির দ্বারা দিয়ে ঠান্ডা কনকনে রক্তের চোরা স্রোত নেমে গেল নিচের দিকে। সুধাময় একটা বিকট আত্মচিৎকার করে উঠল। সুধাময়ের সেই চিৎকার শুনে উপস্থিত সকল মানুষ দৌড়ে এসে দেখল গুল্ম ঝোপের ভেতর একটা মুন্ডহীন দেহ পড়ে রয়েছে। দেহখানি দেখে বোঝা গেল যে সেই দেহ কোনো পুরুষ মানুষের। একখানা কালো কুচকুচে বস্ত্র অঙ্গে বিদ্যমান, গোটা শরীরে রক্ত শুকিয়ে গিয়ে জমাট বেঁধেছে। চারপাশে বড় বড় মাছি উঠছে ভন ভন শব্দ করে। এরকম মর্মান্তিক দৃশ্য দেখে অনেকে ভয়ে জড়ো হয়ে গেল। কেউ কেউ আবার
হড়হড় করে বমি করতে আরম্ভ করলো। আবার একদল দুর্বল হৃদয়ের মানুষেরা জ্ঞান হারিয়ে অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়ল শ্মশানের মাটিতে। সেই মৃতদেহ ভালোভাবে শনাক্তকরণ করে সেই গাঁয়ের প্রতিটা মানুষই বলল যে এই ব্যক্তি তাদের গ্রামের নয়। এমনকি যেটুকু যা বোঝা যাচ্ছে তাতে এখানকার স্থানীয় কোনো মানুষই নয়। আমি বুঝতে পারলাম এই সেই সাধক যে কাল রাতে হাকিমপুরের শ্মশানে এসে হাকিনী জাগরণ তন্ত্রক্রিয়া করেছিল। তার তন্ত্রক্রিয়ায় হাকিনীর আগমন ঘটেছে ঠিকই, কিন্তু কোনো রকমের ত্রুটি ছিল সেই যজ্ঞে, যার কারণে হাকিনী প্রথম রাতেই তার উপাসকের প্রাণ নিয়েছে এরকম নৃশংসভাবে। এই সাধকের স্থানে বাড়ি না হলেও হয়তো কাল রাতে সে এই হাকিমপুরের শ্মশানে এসে উপস্থিত হয় এবং সাধনা করে, আর সাধনার ফলস্বরূপ হাকিনীর আগমন ঘটে ও হাকিনী তার যজ্ঞে অসন্তুষ্ট হয়ে তারই প্রাণ নেয় ধর থেকে মুন্ডু আলাদা করে। বহু খোঁজাখুঁজির পরেও সেই মৃতদেহের মুন্ডুখানি আর খুঁজে পাওয়া গেল না। সেই অসম্পূর্ণ দেহখানি মাটি খুঁড়ে কবরস্থ করা হলো পরিশেষে। এই সমস্ত কিছু করতে করতেই সারাটা দিন কেটে গেল। বিকালের গোধূলি বেলায় আমি গোটা হাকিমপুর গ্রামের মানুষদের উদ্দেশ্যে বললাম, বর্তমানে তোমাদের সমগ্র গ্রামবাসীর সামনে এক ভয়ানক মহাবিপদ আসন্ন হয়েছে। তোমাদের হাকিমপুরে কাল এই সাধক যে তন্ত্রক্রিয়া করে অপশক্তির আগমন ঘটিয়েছে তার নাম হলো হাকিনী। এই হাকিনী নামক অপশক্তি অতীব ভয়ানক। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হাকিনী ঠিক কতটা ভয়ানক, যার কারণে সে প্রথম রাতেই তার নিজের উপাসকের প্রাণ নিতে পর্যন্ত দুইবারও ভাবেনি। আজ রাতে সে এই গ্রামের নিরীহ মানুষদের নিজের শিকারে পরিণত করতে চাইবে। মানুষের কাঁচা রক্ত আর মাংস তার অত্যন্ত পছন্দের খাদ্য। তোমরা যদি নিজেদের ভালো চাও, নিজেদের প্রাণ রক্ষা করতে চাও, তাহলে কেউ আজ সন্ধ্যার অন্ধকার নামার পর থেকে বাড়ির বাইরে পা রাখবে না। সে তোমাদের যত প্রয়োজনীয় দরকার কিংবা কাজ থাকুক না কেন, প্রত্যেকে যে যার গৃহের মধ্যেই প্রতিষ্ঠিত দেবতার সিংহাসনের সামনে বসে রাত্রিবাস করবে। ঈশ্বরের সামনে কোনো অপশক্তি টিকতে পারে না, তাই তোমাদের হাকিনীর কবলে পড়তে হবে না। আরও একটা সতর্কবার্তা, তোমরা ভুলেও ঘর অন্ধকার করে রাখবে না। ঘরের মধ্যে গোটা রাত আলো জ্বালিয়ে রাখবে। অন্ধকারই অপশক্তির ক্ষমতা বৃদ্ধি পায়, তাই আলো জ্বালানো থাকলে তোমাদের বাড়ির চৌহদ্দির ধারে কাছে ঘেঁষতে পারবে না ওই অপশক্তি। তোমরা এইভাবেই আজকে রাতটা কাটাও, তারপর আমি দেখছি কিভাবে এই হাকিনীকে পুনরায় পাতাল গর্ভে পাঠানো যায়। আমার কথা শুনে প্রতিটা গ্রামের মানুষ ভীষণ রকমের ভয় পেয়ে গেল। আমি পরিষ্কার দেখতে পেলাম হাকিমপুরের জনগণের চোখ মুখ জুড়ে রীতিমতো আতঙ্কের বন্যা বইতে আরম্ভ করেছে। কিন্তু আমার এক্ষেত্রে কিছুই করার ছিল না। তাদের যদি আমি সমস্ত কথা না বলে সাবধান না করতাম, তাহলে আমি নিজের কাছে নিজেই অপরাধী হয়ে যেতাম। তারা কেউই জানতেও পারত না যে তাদের গ্রাম হাকিমপুরের বুকে আগমন ঘটেছে এক ভয়ানক হাকিনী। এরপর আর কি, আমার কথা শুনে সকলে শুকনো কালো মুখ নিয়ে হাজারো দুশ্চিন্তা মাথায় করে যে যার বাড়ির পথে হাঁটতে আরম্ভ করলো। আমি আর সুধাময় সেখানে দাঁড়িয়ে না থেকে তার বাড়ির পথে রওনা দিলাম। অপরাহ্নের শেষে আলো পুড়িয়ে একসময় নেমে এলো সন্ধ্যার গাঢ় অন্ধকার। অন্ধকার নামার সাথে সাথেই সেই বিটকেল পচা গন্ধটার বারবারন্ত বেড়ে গেল বেশ অনেকটা। আমার অস্বস্তির মাত্রা তীব্রতর হলো। আমি উপলব্ধি করলাম দিনের আলো পুড়িয়ে আসতেই হাকিমপুরের বুকে ইতিমধ্যে দানা বাঁধতে শুরু করেছে এক ভয়ানক অপশক্তি। আরে চলো চলো ভাই, পা চালাও, একটু একটু দ্রুত চলো দেখি তো। ইতিমধ্যেই রাত্রি বেশি গভীর হয়ে গিয়েছে। কাজের কাজটা আমাদের এই সময়ই করে ফেলতে হবে, কিন্তু তা না হলে এরকম সুবর্ণ সুযোগ কোনোদিনও পাবে না। আরে আমি বলছি কি ভাইয়া, এই বিষয়খানে আরেকবার ভেবে দেখলে হতো না? নিশ্চয়ই তোমার কানে গিয়ে উঠেছে এই গাঁয়ের ওই ভয়ানক ঘটনাটার কথা। নিশ্চয়ই তুমি সবই শুনেছ।
শোনার পরেও তুমি এরকম নির্বিঘ্নে নির্ভয় রাতের বেলা বাইরে বেরোনোর সিদ্ধান্ত নিলে? হ্যাঁ, কিভাবে? আমি তো তাই বুঝে উঠতে পারছি না। কিন্তু তোমার বুকের পাটাও আছে মাইরি। সত্যি ভাই, নীলকান্ত তোমাকে নিয়ে আর পারা গেল না। মানে সত্যি কিছুতেই বলি, ভয় পেয়ে ঘরের মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকো, সেটাই তোমার ভালো হবে। যত সব বলি ভাই, পেট ভরাতে গেলে বাইরে যে বের হতে হয়, এটা আমাদের পেশা, এটা করতেই হবে, না হলে ঘরে চুরি পরে বসে থাকো। যাও তো। তোমার কথা আমি কিছুতেই উড়িয়ে দিচ্ছি না দ্বারকানাথ। তুমি যা বলছো তা যথার্থ বলছো, এ আমি বিলক্ষণ জানি। কিন্তু প্রাণটাই যদি না থাকে তাহলে পেশা কি করে হবে বলো দেখি? হ্যাঁ, আচ্ছা ভাই নীলকান্ত, তুমি তো এত ভয় পাচ্ছ কেন আমি তো বুঝতে পারছি না। এত ভয় পাওয়ার মতন কি কিছু ঘটেছে? এই গ্রামের মানুষেরা কিছু গুজব রটিয়েছে বটে, যে এই হাকিমপুরে নাকি কোনো এক সাংঘাতিক হাকিনীর আগমন ঘটেছে। আচ্ছা ভাই, সত্যি করে তুমি বলো তো, যে এই সমস্ত ভূত প্রেত পিশাচ পিশাচিনী হাকিনী ডাকিনী এগুলো কি সত্যি কোনো বিশ্বাসযোগ্য বিষয়? আরে বাবা, কিছু গ্রামের মূর্খ মানুষজন অন্ধবিশ্বাস করে আর কুসংস্কার থেকে এরকম জিনিসপত্রগুলো বার করে আর ভয় দেখায় সাধারণ মানুষকে। তাতে তুমি আর আমি ভয় পেয়ে গেলে চলবে কি করে বলো তো? তুমি কেন বুঝতে পারছো না? এটাই আমাদের কাছে সুবর্ণ সুযোগ। এই হাকিমপুরের মাঝখানে যে বিশাল বড় মন্দির রয়েছে, সেই মন্দিরের মধ্যেই দেবীর গায়ে যা সমস্ত কিছু মূল্যবান অলংকার আছে, তা আজ রাতেই আমরা দুই বন্ধু মিলে চুরি করে নিয়ে এই গায়ে ছেড়ে পালিয়ে যাব। কি বলো? আমি তোমাকে বলছি ভাই নীলকান্ত, আমাদের কোনো বিপদ হবে না, এইটুকু আমি নিশ্চিত। তবে তুমি আমার উপর এইটুকু ভরসা করতেই পারো। তুমি যখন এত কিছু বলছো তাহলে এই পাপ কাজটা করাই যাক। আর যাই হোক, আমাদের তো এটাই পেশা, আমাদের কিছু হলেও তো লাভ হবে। না হয় মায়ের গয়নাই চুরি করলাম, আমরা তো নিজেদের এই গরিব পেট চালাতে পারবো। এত কিছু ভেবো না। এসো দেখি, পা চালিয়ে আমার সাথে এসো। আর কথা বলো না, তাহলে এমনিতেই আমরা ধরা পড়ে যাব। একদম নিঃশব্দে ওই মন্দিরে প্রথমে ঢুকবো, তাহলে ঢুকে কোনো সারা শব্দ না করে আস্তে করে দরজাটা খোলার চেষ্টা করব। তারপরে মায়ের গয়না নিয়ে আমরা লম্পট দেব। আরে আরে, এত কিছু ভেবো না তো, বলো না এত কিছু, চুপচাপ আসো আমার সাথে। এত কিছু বললেই ধরা পড়ে যাবে, কোনো কাজও হবে না। চলো 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 চলো। দ্বারকানাথ এবং নীলকান্ত হলো দুজন অত্যন্ত প্রখর বুদ্ধি সম্পন্ন চোর। তাদের বাড়ি হাকিমপুর গ্রামের পাশে। হাকিমপুর গ্রামের মানুষদের মধ্যে এক ভয়ানক রকমের মতামত ছড়িয়ে পড়েছে দেখে তারা এই সুযোগটাই কাজে লাগানোর জন্যেই আজকের এই নিশুতি রাতে হানা দিয়েছে হাকিমপুরের মন্দিরের দেবীর গা থেকে সমস্ত অলংকার খুলে নিয়ে চুরি করার মতলবে। তবে নীলকান্তের মন আজ যেন কিছুতেই সায় দিচ্ছে না। তার মনে হচ্ছে তাদের সাথে আজ ভয়ানক কোনো অঘটন ঘটবেই। কিন্তু দ্বারকানাথের ধমকানির ভয়ে সে আর বিশেষ কোনো কথা না বলে অন্তদন্ত হয়ে হাঁটতে লাগলো মন্দিরের দিকে। ভাই ভাই, আমার মনে হচ্ছে কেউ যেন বেশ কিছুক্ষণ ধরে আমাদের অনুসরণ করছে। হ্যাঁ, কি বলো দেখি? এই সব কিছু বলছো কেন? এই সব কিছু বলো না নীলকান্ত। কে আমাদের অনুসরণ করবে? কেই বা করতে যাবে? এই গভীর রাতের রাস্তায় মানুষজন তো একদমই নেই, সে তো অনেক দূরের কথা। একটা শিয়াল কুকুর পর্যন্ত দেখতে পাচ্ছি না। তুমি কি সব উল্টো পাল্টা বকছো বলো তো? আরে আমি পরিষ্কার একটা ভয়ের আওয়াজ শুনলাম দ্বারকানাথ। তবে একবার নয়, বেশ খানিকক্ষণ ধরে লক্ষ্য করছি যে আমাদের পেছনে কেউ যেন একটা আসছে অতীব সন্তর্পণে। আমার প্রচন্ড ভয় লাগছে দ্বারকানাথ। চুরি যেন। চলো চলো, আমরা বরং ফিরে যাই। ভগবান আমাদের পাপ দেবে, এই পাপ কাজ করা একদমই উচিত হবে না, আমাদের একদমই উচিত হবে না। চলো ফিরে যাই।
নীলকান্তের কথা কিছুতেই বিশ্বাস করতে চাইল না দ্বারকানাথ। শেষমেশ সে বাধ্য হয়ে পিছন ফিরে তাকাতেই যা দৃশ্য দেখল তা ছিল একেবারেই কল্পনা অতীত। দ্বারকানাথের দুই চোখ পুরোপুরি বিস্ফারিত হয়ে উঠল। দ্বারকানাথের চোখ মুখের এরূপ অভিব্যক্তি দেখে নীলকান্ত পেছন ফিরে তাকালো, আর তৎক্ষণাৎ তার মাথাটা যেন ঘুরে গেল। পায়ের তলার সবটুকু মাটি কেঁপে উঠল। বর্তমানে যে দৃশ্য ওরা দেখছে তা যেন কোনো সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়াই অত্যন্ত কষ্টকর, কঠিন ব্যাপার। অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে আসছে একটা বিশাল বড় অবয়ব। সেই অবয়ব কোনো নারীর। লিকলিকে তার শরীর, তবে সেই ক্ষীণ শরীরের মধ্যেও যেন রয়েছে হাজার হাতির বল। কালো কুচকুচে তার গাত্র বর্ণ, চামড়ার উপরে কুমিরের গায়ের মতন গুটি গুটি পাকানো মাংসপিণ্ড বিদ্যমান। তার মাথার চুল যেন এক একটি লকলকে বিষাক্ত গোখরো সাপের বাচ্চা। বাতাসের সাথে সেগুলো ফনা তুলে খেলা করছে। দুই চোখের রক্ষে কোটরে যেন মণি নয়, কেউ দুটুকরো জ্বলন্ত কয়লার আগুন রেখে দিয়েছে। আর সেই ধকধকে ধকধকে চোখ দুই থেকে বেরিয়ে আসছে এক ভীষণ তীব্র আলোর জ্যোতি। তবে মুখমণ্ডলের মধ্যে সবচেয়ে বিভৎস বিকৃত যে অঙ্গটি, তা হলো তার দুই ঠোঁট। মোটা মোটা চওড়া কালো কুচকুচে কুচি দুই ঠোঁটের দুই ধার থেকে বেরিয়ে এসেছে হাতির দাঁতের মতন বিকট বিভৎস দুই সদন্ত। তার হাত ও পায়ের নখ যে কোনো রাজবংশীয় তরোয়ালকে হার মানাতে সক্ষম। তার এক হাতে ধরা আছে একজন সাধকের ছিন্ন মুন্ডু। অপরিসীম ভয় নীলকান্তের বুকের মধ্যে থাকা সমস্ত রক্ত তোলপাড় হয়ে গেল ভয়ে। সে কোন রকমে বুকের মধ্যে থাকা সমস্ত শক্তি একত্রিত করে বলল, এই কি তবে হাকিমপুরের হাকিনি? আমি তোমায় বলেছিলাম দ্বারকানাথ, তুমি আমার কোনো কথা শোনোনি। আজ নির্ঘাত আমাদের প্রাণ খোয়াতে হবে এই ভয়ানক অপশক্তির হাতে। আজ আমাদের কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। স্বয়ং মা তো আমাদের রক্ষা করবেই না, কারণ আমরা মায়ের গয়না চুরি করার অপরাধ করতে যাচ্ছিলাম। হে ভগবান আমাদেরকে বাঁচাও ভগবান। নীলকান্তের বলা কথাগুলো শেষ হতে না হতেই সেই ভয়ানক অপশক্তি তথা হাকিনি তীরের বেগে দৌড়ে এলো তাদের দিকে। এরপর আর কি, দুজন যুবকের অদৃষ্ট ঘনিয়ে এলো মর্মান্তিক নৃশংস মৃত্যু। দ্বারকানাথ এবং নীলকান্তের মরণ চিৎকার ছড়িয়ে পড়ল সমস্ত হাকিমপুরের নৈশ আকাশে বাতাসে। পরদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই গ্রামের মানুষেরা বাইরে বেরিয়ে এসে দেখল মন্দির থেকে কিছুটা দূরে পড়ে রয়েছে দুইখানি ক্ষতবিক্ষত আধ খাওয়া মৃতদেহ। যদিও যেই দুজন যুবক মারা গিয়েছে তাদের দেখে কেউই সেরকম কষ্ট পেল না, কারণ দ্বারকানাথ এবং নীলকান্ত ছিল সেখানকার দুইজন কুখ্যাত অসৎ ব্যক্তি। হাকিমপুরের হাকিনীর কবলে পড়ে প্রাণ হারানোর কারণে তাদের জন্য কোনরূপ অনুশোচনা কিংবা সহানুভূতি দেখালো না কেউই। তারা যে রাতের বেলায় দেবীর গয়না চুরি করতে বেরিয়েছিল তারই উপযুক্ত শাস্তি পেয়েছে, এটা ভেবে সকলে শান্তি পেল ঠিকই, কিন্তু সকলের মনে দুশ্চিন্তা ঘনিয়ে এলো যে এবার তাদের সাথে ঠিক কি হতে চলেছে এই ভেবে। সুধাময় তার স্ত্রী সহ অনেক গ্রামের মানুষরা এসে উপস্থিত হলো আমার কাছে। তাদের একটাই অনুরোধ, আমাকে কোনো একটা কিছু করতেই হবে। তারা আমার সম্বন্ধে অনেক কিছুই শুনেছে। তাদের স্ত্রীর বিশ্বাস, যদি তাদেরকে ওই ভয়ানক হাকিনীর হাত থেকে রক্ষা করতে পারে তাহলে সেটা একমাত্র আমি নিজেই, আমি ছাড়ার অন্য কেউ নয়। বহু ভাবনা চিন্তা করার পর আমার মাথায় এলো একখানি উপায়, আর সেই উপায় হলো হাকিনীকে পুনরায় পাতাল গর্ভে প্রবেশ করানোর পন্থা। আমি যজ্ঞের জন্য প্রয়োজনীয় যা সমস্ত কিছু লাগবে তা সব কিছু লিখে দিলাম। সুধাময় গ্রামের কিছু মানুষকে নিয়ে দৌড় দিল বাজারের দিকে। ফর্দ মিলিয়ে সমস্ত উপাদান নিয়ে আসার পর ভর দুপুর থেকে আরম্ভ হলো যজ্ঞের ক্রিয়া। হাকিমপুরের মাঝখানে সেই মন্দিরের সামনে
আরম্ভ হলো যজ্ঞের ক্রিয়া। তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? তারপর কি হলো? একটা গোটা দিন কেটে গেল যজ্ঞের বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে। আসলে সেই যজ্ঞ করা ছিল অত্যন্ত কঠিন একটি কাজ। যে কোনো সাধারণ সাধকের পক্ষে হাকিনী বশীকরণ করা মোটেও সহজ ব্যাপার নয়। কিছু তন্ত্রক্রিয়ার মাধ্যমে হাকিনীকে জাগরিত করা যায়, কিন্তু তাকে বশ মানানো, নিজের কথা মতন পরিচালিত করা একেবারেই সম্পূর্ণ কঠিন একটি বিষয়। কিন্তু ওই যে আমি সবসময় আস্থা রেখেছি আমার পরমেশ্বরের উপর, আর আমি অন্তর থেকে জানি যে কাজ আমি করছি তা কোনো খারাপ কাজ নয়। সেই কাজ কোনো মানুষের ক্ষতি করবে না, মানুষের মঙ্গল করবে, উপকার করবে, নিরীহ গ্রামবাসীদের প্রাণ বাঁচাবে। তাই নিজের জীবন বাজি রেখেও আমি সেই যজ্ঞের একের পর এক ধাপ অতিক্রম করতে লাগলাম। সন্ধ্যা নামার আগে অবধি গ্রামের মানুষেরা সেই জায়গায় ভিড় করে দাঁড়িয়েছিল, কিন্তু আমার নির্দেশে অপরাহ্নের আলো ফুরিয়ে আসতেই তারা যে যার বাড়ি চলে গেল। এই তো একদম একেবারে জমে উঠেছে ঠাকুরমশাই। তারপর তারপর কি হলো বলুন বলুন বলুন, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না ঠাকুরমশাই। সেই দিন সেই গভীর রাতে সেই হাকিনী এসে উপস্থিত হলো আমার সামনে, সম্পূর্ণ বশীভূত অবস্থায়। হ্যাঁ, সেই হাকিনীকে বশ করতে, তাকে পুরোপুরিভাবে নিজের আয়ত্তে আনতে আমি সক্ষম হয়েছিলাম। সেই হাকিনীর উদ্দেশ্যে আমি আদেশ করলাম, আমি তারানাথ তান্ত্রিক, তোমায় আদেশ করছি তুমি এই হাকিমপুর থেকে চলে যাও চিরতরের জন্য। যে পাতালের গর্ভ থেকে তুমি উঠে এসেছিলে পুনরায় সেই পাতালের অতল অন্ধকারে তলিয়ে যাও। তোমার এখানে আর কোনো প্রয়োজন নেই। আমি তোমার প্রভু তোমায় এই নির্দেশই দিলাম। আমার নির্দেশ মেনে সেই হাকিনী এবার প্রবেশ করলো পাতাল গর্ভে। আমি সমস্ত গ্রামের মানুষদের এই সুসংবাদ দিলাম। তারা অত্যন্ত আনন্দিত হলো এই খবর পেয়ে যে তাদের গ্রামে যে ভয়ানক শক্তির আগমন ঘটেছিল তা মুছে গিয়েছে চিরতরের জন্য। সুদাময় সহ প্রতিটা গ্রামের মানুষ আমার নামে জয়ধ্বনি দিল, কিন্তু আমি তাদের আমার নামে জয়ধ্বনি দিতে বারণ করে বললাম, জয়ধ্বনি যদি কারোর নামে দিতেই হয় তাহলে তা পরমেশ্বরের নামে দেওয়াই উচিত। তিনি মঙ্গলময়, তিনি সব দিক রক্ষা করেছেন। এরপর আর কি, যার শেষ ভালো তার সব ভালো। হাকিমপুর গ্রাম হাকিনীর আক্রমণ থেকে মুক্তি লাভ করেছে দেখে আমি ফিরে এসেছিলাম আমার নিজের গৃহে। কি হে কিশোরী, কেমন লাগলো আজকের এই কাহিনী? হেই মা, কি যে বলেন ঠাকুরমশাই, এ আবার নতুন করে জিজ্ঞাসা করার মতন কি বা আছে? আপনার বলার প্রতিটি কাহিনী একেবারে জমজমাট, যাকে বলে অনবদ্য। আজকের এই গল্প অতি উত্তম ছিল। বাহ, তোমাদের যে আমার বলা আজকের এই কাহিনী ভালো লেগেছে তা শুনেই আমি অত্যন্ত খুশি হলাম। কি হে ভাইয়া কিশোরী, চলো। আবার কি, এবার যে আমাদের উঠতে হবে। এমনিতেই বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর বিলম্ব করা যাবে না। চলো এবার বাড়ি ফেরা যাক। হ্যাঁ ভাই, এটা তুমি একেবারে হক কথা বলেছ। তাহলে ঠাকুরমশাই, আজকের মতন আমরা উঠি। আবার অন্য কোনো দিন একসাথে আড্ডা হবে, আবার না হয় আসবো আপনার গৃহে এরকমই কাহিনী শুনতে। আজ তাহলে আসছি। আচ্ছা, বেশ বেশ, এসো তবে, আর সাবধানে যেও। পথঘাটের অবস্থা একেবারেই ভালো নয়। আর হ্যাঁ, যে কথাখানা তোমায় বলেছি তা কিন্তু সবসময় স্মরণে রেখো কিশোরী। এই 3 দিন তুমি তোমার হাত থেকে যে তাবিজ আমি বেঁধে দিয়েছি তা কোনো অবস্থাতেই স্বইচ্ছায় কিংবা অনিচ্ছায় খুলবে না। তুমি এই তাবিজের প্রতি ভীষণভাবে নজর রেখো। আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার উপরে যে অশুভ শক্তির কালো ছায়া ঘনিয়ে এসেছিল তা অচিরেই কেটে যাবে। আজ রাত থেকে তুমি আর কোনো দুঃস্বপ্ন দেখবে না, তাই নিশ্চিন্তে ভয়হীনভাবে ঘুমাতে পারো। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি এবার বেরিয়ে এলাম বাইরে। তারপরে আমরা 2খানি সিগারেট ধরিয়ে পরম তৃপ্তিতে ধূমপান করতে লাগলাম। আমি কিশোরীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কিশোরী, তুমি এখন ঠিক আছো তো? চিন্তা করো না,
ঠাকুরমশাই যখন ওই তাবিজখানা দিয়েছেন তখন নিশ্চয়ই তুমি ঠিক হয়ে যাবে। যাই হোক, তো আজকের গল্প তোমার কেমন লেগেছে কিশোরী? হ্যাঁ, গল্পর মধ্যে আবার কী বা লাগবে? ঠাকুরমশাই যখন তাবিজ দিয়েছেন, ভালো ভালো গল্প শোনাবেন আরও, আর যেমন লাগে তেমনই লেগেছে। আচ্ছা, আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পরবর্তী কোনো গল্পে আমরা আবার ফিরব, ঠিক যেমন করে আমরা তার রাতের বৈঠকখানায় আসি। আপনারাও চলে আসবেন প্রতি শুক্রবার ঠিক রাত 8টায়। দেখা হবে তো? আরে হ্যাঁ, আমিও তো থাকছি। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও হাকিমপুরের হাকিনী। তারানাথের চরিত্রে বুবাই, কিশোরী ও দ্বারকানাথের চরিত্রে রৌনিক, চারির চরিত্রে কস্তুরী, সুধাময়, নীলকান্ত। গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি সৌরভ। শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় আবির। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।